স্বাগত জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনামূলক ও বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। সাথে আছে তাইমুর রশিদ। আমার সাথে আজকে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন সাবেক এমপি এবং বিএনপি দলীয় সহ সম্পাদক নীলুফার চৌধুরী মনি, আছেন পটুয়াখালী ৩ আসনের আওয়ামী লীগের সংসদ সদস্য SM শাহজাদা। আপনাদের দুজনকে স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। দর্শক, স্টুডিও আলোচনা করব, তবে তার আগে বাংলা ভিশনের বার্তা কক্ষে আছেন বার্তা সম্পাদক আব্দুর রহমান। আপনার কাছে জেনে নিব দিনের সবশেষ খবরগুলো। ধন্যবাদ তাইমুর। বাংলা ভিশনে যে খবরগুলো প্রচারিত হয়েছে তার মধ্যে রয়েছে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে পদ্মা সেতুর রক্ষণাবেক্ষণের জন্য ১,০০০ কোটি টাকার প্রাথমিক মূলধন ধরে একটি কোম্পানি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে বাজেট পাশ হয়েছে সে বাজেট বাস্তবায়নে, স্বচ্ছতার সাথে বাস্তবায়নে মন্ত্রী এবং সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন সাংবাদিকদের ব্রিফ করেন। তিনি দুর্নীতি নিয়ে এবং সময়ের আলোচিত বিভিন্ন দুর্নীতি নিয়ে কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের জানান যে কোনো কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতি হয়েছে কিন্তু তিনি সাজা পাননি এমন কোনো নজির নেই। মন্ত্রিপরিষদ সচিব সাংবাদিকদের বলেন যে তারা ভিতরে ভিতরে দুর্নীতিগ্রস্ত কিংবা দুর্নীতির অভিযোগ এসেছে এমন কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চালান এবং তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেন, যার সবগুলো হয়তো গণমাধ্যমকে তারা জানানো না। আরেকটি খবর হচ্ছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রশ্ন তুলেছেন যে ভারতের সঙ্গে বাংলাদেশের যে চুক্তি হচ্ছে তাতে তো ভারত অনেক কিছু পেয়েছে, বাংলাদেশ কি পেয়েছে। তিনি আরও বলেছেন যে ভারতের সঙ্গে চুক্তি করে দেশকে দ্রুত পরনির্ভরশীল করে তোলা হয়েছে। বিএনপির আইনজীবীদের একটি জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের প্রতিনিধি দলকে নিয়ে জিয়াউর রহমানের মাজার জিয়ারত শেষে তিনি সাংবাদিকদের কথা বলেন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বিএনপি মহাসচিবের কথার জবাব দিয়েছেন। তেজগাঁও কার্যালয়ের সামনে এক সমাবেশে তিনি বলেছেন যে বিএনপি মহাসচিব চুক্তি ও সমঝোতার পার্থক্য বোঝেন না। বিএনপি মহাসচিবের এই কথার আগেই সংবাদ সম্মেলন করেছিলেন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত। তিনি বলেছেন ভারতের সাথে চুক্তি নিয়ে বিএনপি ও জামাত সাইবারে নানা রকম অপপ্রচার চালাচ্ছে। আরেকটি খবর হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রত্যয় স্কিমে আনার বিষয়টা নিয়ে আন্দোলন হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে শিক্ষক নেতারা বলেছেন যে প্রত্যয় স্কিমে সাধারণ শিক্ষকদেরকে আনাটা শুধু বেআইনি নয়, এটা শিক্ষকদের জন্য মানহানিকরও। তারা জানান যে তাদের দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। আরেকটি খবর হচ্ছে যে 1 জুলাই হোলি আর্টিজান যে ঘটনা ঘটেছিল 2016 সালে, সেই দিবসটি পালিত হয়েছে। সেখানে পুলিশ এবং র্যাবের শীর্ষ কর্মকর্তারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান এবং তারা জানান দেশে এখন আর জঙ্গিবাদের কোনো উত্থানের আশঙ্কা নেই এবং সরকারও জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছে। তাইমুর, এই ছিল বাংলা ভিশনের প্রচারিত খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, দিনের সবশেষ খবরগুলোর কথা জানাচ্ছিলেন বাংলা ভিশনের নিউজ এইডের আব্দুর রহমান। স্টুডিও আলোচনা শুরু করব পটুয়াখালী 3 আসনের সংসদ সদস্য SM শাহজাদা। দুর্নীতি বিরোধী অভিযান চলছে, প্রধানমন্ত্রী সংসদে বলেছেন, কড়া বার্তা দিয়েছেন। মন্ত্রিপরিষদ সচিব আজকে বলছেন যে সহানুভূতি দেখানো হবে না। কিন্তু একটি প্রশ্ন ওঠে, বেনজির আহমেদ বলি, NBR কর্মকর্তা মতিউর রহমান বলি, কাজী আবু মাহমুদ ফয়সাল, সামনে আরও যেসব নাম আসবে, দিন শেষে আসলে সরকারের উপর দায় বর্তায় কিনা, আওয়ামী লীগ ক্ষমতায়, আওয়ামী লীগের উপর দায় বর্তায় কিনা? SM শাহজাদা। জি, আপনাকে ধন্যবাদ। এবং বাংলা ভিশনের যারা দর্শক শ্রোতা আছেন, দেশের বাইরে কোটি কোটি যারা শ্রোতা দর্শক আছেন, সবাইকে শুভেচ্ছা, মধ্যরাত্রির শুভেচ্ছা। দেখুন, যেহেতু আমরা ক্ষমতায় আছি এবং বাংলাদেশ আওয়ামী লীগ যেহেতু দীর্ঘ প্রায় 4 বার জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় এসে তারা দেশ পরিচালনা করছেন, তো এটা দায় এড়ানোর সুযোগ নাই। কিন্তু প্রশ্ন একটা, যে দুর্নীতি তো দেশের বাহিরের লোক এসে করে না, যারা দুর্নীতি করেন তারা এই দেশেরই জনগণ। সো
দুর্নীতি হলো কাঠামোগতভাবে এটা আমাদের মজ্জা এবং সমাজ সমস্ত ব্যবস্থা সব কিছুর ভিতরে আমাদের এটা ঢুকে গেছে। এটা জন্মগতভাবেই কেমন যেন আমরা জাতি হিসেবে মনে হচ্ছে যে বেড়ে ওঠার যে প্রক্রিয়া এবং যেই ফ্যাক্টরগুলো একটা ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত যায়, তখন তার যে ব্রেইনটা যখন তার ব্ল্যাঙ্ক থাকে, তার মেমোরিতে যখন ইনপুটগুলো আসতে থাকে, সেই ইনপুটগুলোই নানানভাবে এমন মিশ্র এবং এমনভাবে তার ভিতরে আসে যে সেখানে একটা মেন্টাল ট্রমা, এবং আমার মনে হচ্ছে যে তারা সেন্সিটাইজ হয় না যে ভালো কিভাবে থাকতে হবে। যদিও সরকার অনেক প্রচেষ্টা, যেমন স্পেশালি আপনি দেখেন প্রাথমিক শিক্ষার উপরে সরকার, কারণ ওইখানেই তো আমরা আসলে সরকার একটা বাচ্চাকে পায় কখন, যখন প্রাথমিক স্কুলে আসে তখন সে তাকে পায়। এর আগ পর্যন্ত তারা তো প্যারেন্টিংয়ের আন্ডারে থাকে। সো যখন সেখানে পায় সেইখানের জায়গাটায় সরকার কিন্তু অ্যাটেনশন দিয়েছে। আপনি দেখবেন যে ওখানে স্কুলের শিক্ষা ব্যবস্থা পরিচালনার জন্য শিক্ষিত লোক, আগে পাশের কোনো দরকার থাকতো না সেগুলো, এবং এখন এমন রিপ্রেজেন্টেশন ওখানে থাকতে হবে ম্যানেজমেন্ট কমিটির, যার বাচ্চা কিনা ওই স্কুলে পড়ে সেইটার ব্যবস্থা, বাচ্চাদেরকে আকৃষ্ট করার জন্য মিড ডে মিল চালু, তারপরে তাদেরকে এই বিষয়গুলো আছে। কিন্তু এস এম শাহজাদা, এই অভিযোগও আছে যে রাজনীতিবিদদের প্রচ্ছন্ন মদদের কারণে, এবং একটি কথা তো বলা হয়, নিশ্চয়ই আমি পরে যখন উনি আপনার কাছে যাব উনি বলবেন, এই যে ক্ষমতায় টিকে থাকার জন্য আপনাদের যে এই জন্যই দুর্নীতির এই অবাধ বিচরণ কিনা। না না না, এটা 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 একেবারেই মানে প্রশ্নতিকভাবে এটা অসত্য কথা। ক্ষমতায় টিকে থাকার জন্য কোনো এখানে বিষয় নেই। তাইলে তো আমাদের প্রধানমন্ত্রীর নির্দেশে এই সমস্ত বিচার কাজও থাকতো না। কারণ আমরা তো আমাদের বাংলাদেশে ভয়াল অনেক ধরনের ঘটনা হয়েছে যেগুলোর বিচার প্রক্রিয়াই বন্ধ ছিল। দুর্নীতি তো একটা লোকের ব্যক্তিগত একজনের একটা অপচেষ্টা পুরো কাঠামোর ভিতরে। তা আমরা সেই ৭৫-এর ১৫ই আগস্ট বলেন, ২১শে আগস্টের কথা বলেন, যেই ধরনের ভয়াল ব্যাপারগুলো আছে সেগুলো তো জাস্ট আমরা এরকম করে বলতেছি জাস্ট শাটডাউন বা শাট অফ, এরকমের শব্দ দিয়েই সেটা বন্ধ করে দেয়া। তো সেইটা তো আর হচ্ছে না। দুর্নীতি আমি বললাম যে এটা তো ব্যক্তি পর্যায়ের একটা অপচেষ্টা। অর্থাৎ দায় কি ব্যক্তির বলতে চাচ্ছেন? ব্যক্তির, এবং সেটার সাথে আমরা যারা এই দুর্নীতিটাকে মানে ধরবো বা এটাকে অনুসন্ধান করব, বিচার করব, এই প্রক্রিয়ার যে ক্যাপাসিটি সেইখানে কিছু শর্টফল থাকতে পারে। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনো মানে অনিচ্ছা নাই, কারণ সরকার সেটা প্রমাণ করেছে। যাদের নাম এসছে এরা একসময়ে মানে কোনো না কোনো দপ্তরের প্রধান ছিলেন, অনেক বড় ব্যাপার ছিলেন, কিন্তু তাদেরকে তো সরকার সে ব্যবস্থা নিচ্ছে। এবং আপনি দেখছেন যে নিয়মিত মামলার জন্য যেহেতু সে দ্বিতীয়বারের মতো হাজির হয় নাই, তাদের জন্য সেটা হচ্ছে। এগুলো সিস্টেমের ভিতর থেকে তারা ব্যক্তিগতভাবে অন্য কোনো সিস্টেমের সাথে ইনভলভ, অন্য কোনো লোকের মাধ্যমে বের হয়ে যাচ্ছে, কিন্তু সরকার তাদেরকে ধরার চেষ্টা করছে। এখন সরকার তো বলতে কি মাননীয় প্রধানমন্ত্রী একা, ওনাকে তো টোটাল একটা বডি নিয়ে কাজ করতে হয়। এই বডির কোনো না কোনো জায়গা থেকে ওনারা ছিদ্র হয়ে বের হয়ে যায় অনেক সময়। বাট শি ইজ রাইট যে, এবং তার অ্যাটেম্পটও রাইট যে এটা ধরতে হবে। আন্তরিকতার কোনো ঘাটতি, এইটা কোনো ঘাটতি নেই। এই জায়গাটা একটু জেনে আসে। নীলুফা চৌধুরী মনি, এই যে সদিচ্ছার কোনো ঘাটতি নেই। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ যারা দেখছেন সবাইকে এবং আমার সহ আলোচককে। তো এই যে সহানুভূতির কোনো অভাব নেই, আপনার লাস্ট কথার যদি সদিচ্ছার যদি কোনো অভাব নেই, এক কথায় কি ঘাটতি নেই, তাহলে আমার কথা হলো সদিচ্ছা কি দুর্নীতিবিদদের জন্য? আপনি দেখেন প্রত্যেকটা দুর্নীতিবিদ দেশ ছেড়ে পালানোর পরে যেদিন থেকে তাদেরকে টার্গেট করা হলো সেদিনে যদি অ্যারেস্ট করে, তাহলে কিন্তু দুদক নিয়ে এত তালবাহানা খেলা করার চেয়ে যদি অ্যারেস্ট করতো, তারপরে ক্রোক করতো। এখানে ডাক্তার আসিবার পূর্বে রুগী মারা গেল, আগে ক্রোকের নির্দেশ দেয়, তারপরে অ্যারেস্টের কোনো কথা নাই, বালাই নাই, দুদক ডাকে। দুদক ডাকার আগে তো ক্রোক হতে পারে না, দুদকের সঙ্গে তার কথা বলবে, তার আগে তারা কি করবে, তার চোখে চোখে রাখবে কিনা, তাদেরকে বিদায় করে দিয়ে সব কিছু শেষ করে দিয়ে তারপরে তারা খুঁজে। এই হচ্ছে দুর্নীতির নমুনা। এই সরকার 3 টার্ম 4 টার্ম ক্ষমতা এসে সমস্ত রাষ্ট্রের যত যন্ত্রগুলো, রাষ্ট্রযন্ত্র ভেঙে চুরমার করে দিয়েছে, খান খান করে দিয়েছে। আপনি দেখেন কারা দুর্নীতিতে জড়িত এখন, সব শ্রেষ্ঠ শীর্ষ মানুষগুলো, একদম হেড অফ দ্য ডিপার্টমেন্ট। আপনার আর্মির চিফ, পুলিশের চিফ, এনবিআর এর চিফ,
এই তিনটা চিফ যদি আপনি ধরেন, আর কিছু দরকার পড়ে একটা দেশে? তো তিনটা চিফকে আপনি এখন বলবেন যে আমরা তো বের করছি। এই যে এই দুর্নীতি তো একদিনে হয় নাই, হাজার হাজার। আজকে যখন আমি কথা বলছি তখন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার, ওনার যে দুর্নীতির পাহাড় সমান হাজার হাজার আপনার কাঠা জায়গা সে কিনেছে, সে হাজার হাজার জায়গায় মানে জিনিস সে হস্তগত করেছে, সে হাজার হাজার কোটি টাকা হাত বেহাত করেছে। এটা কি একদিনে তো হয় নাই, একদিনে তো করার কথা না। আমি যদি এটা বলি যে একটা বিনা ভোটের সরকার, একটা জনগণের গণতন্ত্রবিহীন সরকার শুধুমাত্র তার ক্ষমতাকে লেন্দি করার জন্য, টিকে থাকার জন্য এদেরকে আশকারা দিয়েছে, এদেরকে দুর্নীতিগ্রস্ত বানিয়ে তুলেছে, সুযোগ দিয়েছে, এবং এরা যখন সরকারকে উতরিয়েছে, বারবার পার করেছে 18 নির্বাচন, আপনার রাতের ভোটের নির্বাচন, কারা পাশ করিয়েছে? এই আমরারা। সেই দিন আজকে যাদের দুর্নীতি বেড়েছে প্রত্যেকেই কিন্তু দায়িত্বে ছিল, তাদের মাধ্যমে কিন্তু এত বড় দুর্ঘটনাটা ঘটেছে। সরকার অঘটন ঘটন পটিয়সী এত বড় কাজটা করেছে, একটা দেশটাকে কুক্ষিগত করে ফেললো, একটা দেশটাকে ডাকাতি করে ফেললো, সমস্ত বাংলাদেশের জনগণের ভোটটাকে নিয়ে গেল। তার বিনিময়ে দেশের মানে অনেক কিছু, যেটা মেইন যে স্ট্রিমগুলো দেশের ব্যাহত করে দিল। আমি যদি বলি যে যারা ভূমিদস্যু তাদের টাকাগুলো কিন্তু দেশে থাকে, আমি তাদেরকে একভাবে যে আপনি আমার যা জিনিস চুরি করছেন করে দেশেই টাকাটা রাখছেন, বর্জুয়া যেটাকে বলে, তারা কিন্তু তাদের জায়গায় আরো 1000, 50,000, 1 লাখ লোক কাজ করে, টাকাটা কিন্তু দেশের মধ্যেই ঘুরে ফিরে যাচ্ছে। অন্তত দেশে তো হতে থাকলো। পারে আমার টাকাটা আপনার পকেটে গেছে, কিন্তু টাকাটা দেশের মধ্যে আছে। কিন্তু আজকে যারা যে স্ট্রিমগুলো, যে হ্যান্ডসগুলো এত দুর্নীতিতে এত সিদ্ধহস্ত হওয়ার পরে চলে গেল, টাকাগুলো পার করেছে, আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদের এই টেবিলগুলোতে আমরা কথা বলেছি, আর তারা বলেছে আমরা বিরোধী দল দেখে এই ধরনের কথা বলি, আমরা দেশের মঙ্গল চাই না, আমরা দেশটাকে যা ইচ্ছা তাই হিসেবে ব্যবহার করতে চাই বলে আমরা ক্ষমতা ছাড়া কিছু বুঝি না, তাই আমরা এই কথাগুলো বলি। দেখেন, আমরা যা না বলেছি, কারণ আমরা তো সরকারে নেই, আমরাও তো কিছুর হিসাব জানা আমাদের সম্ভব না, কারণ আমরা দৌড়ের উপর থাকি, আমরা জেলখানায় থাকি, চোরেরা কিন্তু বাইরে থাকে, ডাকাতেরা বাইরে থাকে। আপনি মনে করেন একটা বেনজির 3টা দেশের সে নাগরিক, এটা তো একদিনে হয় নাই। একটা বেনজির আপনার বেসরকারি পাসপোর্ট করে, পাসপোর্টটা কে করলো? তাদের কি কারো চাকরি চলে গেছে? আমরা তো দেখি নাই। কারণ এখানে কান টানলে মাথা আসবে যে যার সিগনেচারে পাসপোর্ট হয়েছে সেই একা দায়ী না, তাকে সে তখন বলবে যে আমাকে তো বাধ্য করেছে, আমাকে ফোন করেছে, ওভার ফোনে আমি দিতে বাধ্য হয়েছি। সো এই জিনিসগুলোর জন্য কিন্তু আপনার ওই যে লোম বাস্তে গা উজাড়। আজকে সরকার দুর্নীতিগ্রস্ত, এই দেশের সরকার চরমভাবে দুর্নীতিগ্রস্ত। আজকে যখন ডেইলি স্টার আপনার ইয়ের কথা বলে, এস আলমের কথা বলে, এতদিন কোথায় ছিল? আমরা একা একা বলেছি এস আলমের কথা, কেউ বলে নাই। এই একটা এস আলম এরকম বাংলাদেশের সরকারের যে মানে ছায়া 2-1টার মধ্যে এস আলম একজন। তো এই জায়গাটায় আপনি দেখেন, যদি এদেরকে আমরা যদি প্রথমে ধরতাম প্রাথমিকভাবে, তাহলে কিন্তু এই টাকাগুলা, এই কারিগরি টাকাগুলা বিদেশ চলে যেতে পারতো না। আমার দেশের মানে অশিক্ষিত, মূর্খ, অর্জব করা প্রবাসী ভাইদের টাকা, এই টাকাটা, এই রেমিটেন্সটা সম্পূর্ণ চলে গেছে। আজকে ডলারের অভাবে আমার দেশে এলসি খুলতে পারে না। আজকে একটা পেঁয়াজের দাম 100 টাকার উপরে হয়, এটা কেন হয়? এগুলা কিন্তু সব এটার পিছনে এই যে শুরুতে ধরতে পারলাম না এর অভিযোগ। আর বলছিলেন যে সরকার তো আন্তরিক, নিয়মিতই সরকারের মন্ত্রীরা বলছেন, কিন্তু 2019-এর ক্যাসিনো কাণ্ডের যে অভিজ্ঞতা, তখন খুব ধরপাকড় হলো, তারপর কিন্তু খুব একটা মানে বলে না যেই অবস্থায় ছিল সেই অবস্থায়। এখনো কি দুর্নীতি বিরোধী অভিযানটা দিন শেষে সেই দিকেই যাচ্ছে কিনা, যাবে কিনা? আপনি যে ক্যাসিনো কাণ্ডের সময়ের কথা বলেছেন, ওইটার ভিতরে আপনি সম্মিলন দেখেন যে নির্দিষ্ট একটা গোষ্ঠী এবং নির্দিষ্ট কিছু ম্যাটার নিয়ে ধরেছে, মানে এবং মিডিয়াও ওইটার উপরে একদম ফোকাসড ছিল, সেই জন্য সেটার পাবলিসিটিটা অনেক বেশি এসছে। কিন্তু এর বাইরেও কিন্তু নিয়মিত দুর্নীতি বিরোধী অভিযান সেগুলো কিন্তু অব্যাহত ছিল। এখনও সেই নিয়মিত যে মানে অভিযান সেটা অব্যাহত আছে। দেখুন, কিছু কিছু সময় কিছু কিছু মানুষ হঠাৎ করে ফেলে ফুফে নানান রকমের হয়ে যায়। যেই জিনিসটা, যেমন
আমরা আমাদের যারা লোকজন আছে, আমাদের এখনো দেশপ্রেমিক যারা আছে, তাদেরকে দিয়েই কাজ করতে হবে। এখন আপনি যদি মনে করেন যে না, এক এনবিআর কর্মকর্তাকে ধরার জন্য একটা ছাগল ছিল, তো এখন তার মানে কি দুর্নীতি বিরোধী কমিশন যে সেখানে কি একটা ছাগলের পোস্ট রাখবে নাকি, যে ছাগল একটা রাখা দরকার সে ধরাই দিবে? এইটা না। এইটা মানুষ, আমরা যারা কাজ করি দেশের ভিতরে, আমাদেরকেই এটা করতে হবে এবং আমরাই সেটা করে দেখাচ্ছি। কোন এগ্রো থেকে? সাদিক এগ্রো থেকে। সাদিক এগ্রোর ভিতরে তারপরে ঢুকে কি দেখা গেল যে সে রামচন্দ্রপুর খালের ওখান থেকে পুরোটা দখল করা, সাভারে যেটা আছে সবই অবৈধ, এবং সেখানে যায় দেখা গেল যে নিষিদ্ধ যে গরু সেই গরুও সেখানে আছে। কিন্তু সামহাও উনি কিন্তু উনি আবার ওই অ্যাসোসিয়েশনের সভাপতি, এবং উনি কিন্তু আবার পুরস্কারও গ্রহণ করেছেন স্টেজে। সো সেই পোর্টফোলিও কিন্তু তার আছে। কিন্তু এই জায়গাটায় প্রশ্ন আসে যে যাদের ব্যাপারে অভিযোগগুলো আসছে তারা তো রাতারাতি এই অঢেল সম্পদের মালিক হয়ে যাননি। শুরু থেকে যখন তাদের দুর্নীতির এই যাত্রা শুরু হলো, তখনই কেন আমাদের না শুনেন, আমাদের এখানের সিস্টেমটা কিরকম? যেমন মনে করেন রাতারাতি বড় হয়, আপনি বলেন না যে রাতারাতি হয় নাই। আমার বাংলাদেশে যারা দ্রুত বড় হয় তারা রাতারাতিই হয়, কারণ এই পরিমাণ অর্থ বিশ্বের অন্য কোনো জায়গায় কামাতে হলে তাকে পুরো লাইফ হয়তো তাকে স্ট্রাগল করতে হতো, কিন্তু বাংলাদেশেই রাতারাতি সেটা সম্ভব। সেটা শুধুমাত্র আমাদের ভিতরকার যারা দুর্নীতিগ্রস্ত, যারা এটা ধরার মধ্যে প্রক্রিয়াগত আছে তাদের। আজকে মনে করেন যে পুলিশ সম্পর্কে কথা বলা হচ্ছে, এইটাও কিন্তু সুনির্দিষ্টভাবে পুলিশকে একটা টার্গেট করা হচ্ছে নানান দিক থেকে। আমি বলবো যে এইটা বিরোধী দল বলেন, কিছু সোশ্যাল অ্যাক্টিভিস্ট বলেন, মিডিয়া বলেন, ডাইরেক্ট পুলিশকে টার্গেট করে অনেকগুলো কাজ করা হয়। কিন্তু এই যে পুলিশ যদি এক মিনিটের জন্য সারা বাংলাদেশের শাটডাউন দেয়, তাইলে বাংলাদেশের অবস্থাটা কোথায় গিয়ে দাঁড়াবে? সো আমরা কিন্তু অ্যাচিভমেন্টগুলো দেখি না এক একটা বাহিনীর। আমরা যদি সেই দেশপ্রেমিক আমাদের দেশের যদি সেনাবাহিনীর কথা বলি, এনবিআর এর কথাও যদি বলি, তো এদের অ্যাচিভমেন্টগুলো কি আমরা দেখি? এরা যদি কাজ না করে তাহলে আমার দেশটা চলবে কিভাবে? তা তো নিঃসন্দেহে আপনি এখন দেখা গেল একজন দুইজন বেনিফিট নিয়ে নানানভাবে এই জিনিসগুলো করেছে, এর মানে কি আমরা ছেড়ে দিয়েছি? কিন্তু আমরা কিন্তু অন্যান্য সরকারের সময় যে সমস্ত দুর্নীতির ব্যাপারগুলো, তারা তো ইন্টারন্যাশনালি আমরা তো রিকগনাইজড করে দিয়েছিল যে আমরা দুর্নীতির দেশ। আমরা তো চ্যাম্পিয়নশিপ তো অনেকবার পেয়েছি তাদের সময়। তো এই জন্য আমরা বলছি সেটা তো ইন্টারন্যাশনালি আপনারা রিকগনাইজড করে আমাদেরকে সার্টিফিকেট এনে দিয়েছিলেন যে চ্যাম্পিয়নশিপ। আমরা খেলায় আনতে পারি নাই, অন্য কিছুতে আনতে পারি নাই, দুর্নীতিতে এনে দিয়েছিলেন। কিন্তু কোশ্চেন হলো যে এখন আপনি বাজেট কত বড় হয়েছে তার থেকে, এখন সেক্ষেত্রে অর্থনীতি আমাদের ফেলে ফুপে কত বড় হয়েছে, সেই রকমের জায়গায় কিছু মানুষ এরকম করতেছে। প্রশ্ন একটা, আমরা এটার কোনো অ্যাটেম্প নিচ্ছি নাকি? এখন সে বলে যে পালিয়ে যেতে আমরা সহযোগিতা করেছি, হঠাৎ করে কেন ধরলো না? তো এইখানে ম্যালফাংশনিং আছে, এটা আমি বলবো। কিন্তু সেইটার মধ্যে এইরকম না যে রাষ্ট্র কাউকে এটা একদম প্রোটোকল দিয়ে তাকে বের করে দিয়েছে, সরকারের কোনো সংস্থা এটার সাথে জড়িত, নট দ্যাট। আমরা তো প্রত্যক্ষভাবে, আমি যেটা বললাম যে এরকম মুখে আঙুল দিয়ে যেটা বাঙালি জাতিকে স্টপ করে দিয়ে সার্টিফিকেট দিয়ে পুরস্কার দিয়ে বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত করেছিল, ঘোষণা দিয়ে তারপরে পাঠানো হয়েছিল। বাংলাদেশ তো সেই জায়গাটায়, যেটাকে আমরা রাষ্ট্রীয় মদত বলি আর কি, রাষ্ট্রীয় মদত। বাংলাদেশ তো শেখ হাসিনার সরকার বা সে বাংলাদেশকে তো সেই জায়গায় রাখে নাই। প্রত্যেকটা জিনিসের জন্য তার দলীয় কর্মী হোক, এমপি হোক, মন্ত্রী হোক, সর্বাত্মক শাসনের ভিতরে আছে এখানে। এবং মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকটা জায়গায় তার ফুটপ্রিন্ট আছে। এমন না যে ওইটা করছে সেইটা সম্পর্কে সে জানে না। প্রত্যেকটা জিনিসের উপরে সে ইনপুট দিয়ে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে সে নিজে চেক করে তারপরে যাচাই বাছাই করে সেটা এস্টাবলিশড হয়। তো কাজেই এইখানে কাজ হচ্ছে, এবং সুনির্দিষ্টভাবে কিছু জায়গাকে টার্গেট করে ওই ইনস্টিটিউটগুলোকে বিতর্কিত করা এবং তাদেরকে ধ্বংস করে দিয়ে অন্যভাবে একটা ক্লাইমেট তৈরি করে দিয়ে তারপরে বিদেশি কিছু অ্যাটেনশন এনে আমাদেরকে আবার সেই একটা ওই তারা যেটা করেছিল ওইরকম একটা প্রুভ করার মতো একটা পায়তারা নিয়ে ওই বিহাইন্ডে যেটা এটা একটা পলিটিক্যাল গেইন বা একটা গেম এরকমের একটা প্ল্যান করে কিন্তু এগুলো এগোচ্ছে। কিন্তু এই যে শেষের যে মন্তব্যগুলো, ওই যে টার্গেট করে এক ধরনের, নিশ্চয়ই শুনলেন শেষে। শুনেন, ওই যে আমি যেটা বলেছি এটার উত্তর এক কথায় যে গা বাঁচতে লুম বাঁচতে গা উজাড় হয়ে যাওয়ার মতো অবস্থা। এখন যে জায়গায় যাকে আপনি ধরছেন সেই আপনার এই অবস্থায় যেখানে যাচ্ছেন সেই বিদেশ চলে গেছে। আমি যদি হিসাব করি, আঙ্গুল দিয়ে দিয়ে বলি, বেনজির চলে গেছে, আচ্ছা ধরলাম যে এটা ভুল হয়েছিল। মতিউর তো ঈদের দিন পর্যন্ত থাকলো, যে কুরবানি নিয়ে ঘটনা। আজকে এই 10 দিন তারা তাইরি নাইরে করে এর মধ্যে সে তার বউ নিয়ে চলে গেছে, এক পক্ষের বউ নিয়ে।
তারপরে আপনার দেখেন আসাদুজ্জামান মিয়া, সে চলে গেছে। তারপরে আপনার দেখেন যে এই যে কিছুক্ষণ আগে যেটা বললাম শামসুদ্দোহা, তারাও চলে গেছে। এরকম আপনি যার খুঁজে নিবেন না, সে বেগমপাড়ায় অবস্থান করছে। জি, সে কয়েকদিন আগে এই জায়গাটায় আমি বা আপনাকে পরে একটু- গেছে। আমি একটু বলি, আপনার দুর্নীতিতে চ্যাম্পিয়ন উনি বলেছেন। আমি একটা কথা বলি, উনি তো এমপি হয়েছেন, যেটাই জনগণ ভোট না দিক, মিনিমাম তো বুদ্ধি বয়স না হলে তার হয় না। যেটাই বলি লেলিনের হিসেবে যদি বলি ওটা ড্যাশ ড্যাশ খোয়ার, তারপরেও তো বলতে হবে ড্যাশ ড্যাশ হওয়ারও তো একটা বয়স লাগে। 2001 সালের 10ই অক্টোবরে বিএনপি ক্ষমতায় এসেছিল। 2001 সালে দুর্নীতিতে চ্যাম্পিয়ন 2001 সালে হয়েছে। আপনি বুঝেন 2001-এর 9ই অক্টোবর পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায়। এটা এক বছর আগে জরিপের রেজাল্ট হয় টিআইবির, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের, এক বছর পরে ওটা হয়। তার মানে 2000 সালের রেজাল্টটা 2001-এ হয়েছে। তাহলে 2000 সালে কে ক্ষমতায় ছিল? এটা খুব একদম একটা বাচ্চাও এটা বুঝবে। এক বছর আগের যদি হয় 2000 সালের হিসেবে 2001-এ দুর্নীতিতে আওয়ামী লীগ চ্যাম্পিয়ন। 2001-এর তারা ক্ষমতায় ছিল, সেটাও একটা মানুষ তো একটা দল ক্ষমতা নিতে নিতে শেষ বছরের শেষ টাইম অক্টোবরেরও মাঝামাঝি আপনার 2001-এ আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। তাহলে 2002-এ আপনার ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল দুর্নীতিতে আবার দিয়েছে চ্যাম্পিয়ন। তো কে হলো? আওয়ামী লীগের জন্য হলো। এই যে নিজের কথাটা আওয়ামী লীগ অন্যের উপর চাপাইতে চাপাইতে, এটা একটা এদের মজ্জাগত একটা ব্যাপার। তারা নিজেরা সবসময় রাজাকার, এবং তারা মুক্তিযুদ্ধের লেবাস নিয়ে চেতনা বিক্রি করে খাওয়ার একটা দল, এবং তারা সবকিছু এস এম শাহজাদা বলছিলেন যে কিছু কিছু প্রতিষ্ঠানকে টার্গেট করা হচ্ছে। আপনার কথা সূত্র ধরেই যদি আমি যাই, এই যে আপনি যে বললেন যে একজন সাবেক পুলিশ কমিশনার বিদেশ চলে গেছেন, এই প্রসঙ্গটিতে আজকে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের যিনি সভাপতি তিনি বলছেন এই যে তিনি আসলে বিদেশ যাননি, তিনি আছেন, কিন্তু এই ধরনের বিভ্রান্তিকর তথ্য উনি এখন এবং তিনি বলছেন ডেকে বললেই তো হয় যে প্রেস আপনার এনবিআর এর মতিউরের বউ যখন বলে, আমি এখন প্রেসকেও বলবো, এনবিআর এর মতিউরের বউ যখন বলে যে বড় বড় সাংবাদিক কিনেই তারপর এসেছি, সব থেমে যাবে। আপনি বুঝেন আসলেই তো সব থেমে যাওয়া, কারণ ক্যাসিনো থেমে যায় নাই। ক্যাসিনো নিয়ে যেভাবে এরকমই তো আপনারা সবাই চরক গাছ হয়ে গেছিল। তারপরে যখন ক্যাসিনোর মানুষগুলো যখন এই ভিলেনগুলা বের হলো নায়ক হয়ে, আমরা কি টের পেলাম? আপনার যদি আরো বলি, উনার কলিগ বদি এমপি এক সময়, উনি মাদক সম্রাট বলা হয় তাকে যখন দুদক ডাকলো, তাকে অ্যারেস্ট করলো, সে যখন এই মাদক থেকে যখন বের হলো, আমরা কি দেখলাম? 1,500 তরুণ শুধু চট্টগ্রাম থেকে কক্সবাজার পর্যন্ত তাকে সম্বর্ধনা দিয়ে নিয়ে গেল। মানে সে বিরাট ফেরেস্তা হয়ে বের হয়ে এলো। আপনার এত বড় সম্রাট সারা বাংলাদেশে যে কিনা মাদক সাপ্লাই দেয়। পরবর্তীতে আমরা আরো কি দেখলাম? তাকে মনোনয়ন দিল, বললো যে মা তাকে দিলাম না তো, তার বউকে যে কিনা কিছুই বুঝে না তাকে মনোনয়ন দিয়ে এমপি বানালো। তাহলে আপনার ওই জাহাঙ্গীরের মা আর এই যে এর বউ, তাহলে এমপি কে? আমি যদি প্রশ্ন করি, আসলে কি তারা এমপি না তাদের হাজবেন্ড এবং ছেলে এমপি বা মেয়র? তো এই যে এর নাম হচ্ছে আওয়ামী লীগ, যেটা আমি মনে করি যে ধরলে বড়টাকে ধরা উচিত। এখনো যারা হাতের ভেতরে আছে, যারা আছে যে সব জায়গা যাদেরকে বলা হয় যে বিভিন্ন ঘটন পটিয়সী, তাদের দুই একজনকে ধরলেই তো বোঝা যায় যে এটার সাথে জড়িত কে। প্রত্যেকটা ঘটনার সঙ্গে সরকার জড়িত। এখন যাদের ধরা হচ্ছে তো মোটামুটি বড় বড়ই তো সব বাহিনীর সাবেক প্রধান। আমি আরো উপরে যেতে চাই, আমি আপনাকে কিছুক্ষণ আগেই বললাম, আজকে ডেইলি স্টার যা বলেছে, ডেইলি স্টার এই সাহসটা পাইছে। তার আগে ডেইলি স্টার কি বলছে? এই ডেইলি স্টারের সম্পাদক কি বলছে কার সম্পর্কে? যে আমি তো ভয়ে ছিলাম, বলতে পারি নাই। এই চুরির বিষয় নিয়েই তো বলছে আমি ভয়ে ছিলাম। তার মানে ডেইলি একটা সম্পাদকও ভয় পায়। আপনারা যখন সাংবাদিকতা পেশায় আসেন, তখন নিজেকে কি বলা যে কোনো কিছুর আমরা রক্তচক্ষুকে আমরা উপেক্ষা করে কাজ করব। তাকে আপনাদের এত বড় পত্রিকার মালিকরা বা সম্পাদকরা নির্ধারিত বিরতিতে যাচ্ছে, বিরতির পর আবারই আলোচনায় ফিরছে। দর্শক, নিউজ এন্ড ভিউজে একটি ছোট্ট বিরতি, সাথেই থাকুন, ফিরছি বিরতির পর। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ এন্ড ভিউজে। এস এম শাহজাদ, একটু ভিন্ন প্রসঙ্গে যদি দৃষ্টি দেই, মাননীয় প্রধানমন্ত্রীর ভারত সফর, সেই সফরে বেশ কিছু চুক্তি এবং সমঝোতা স্মারক সই হয়েছে। এই নিয়ে বাংলাদেশের রাজনীতির মহলে আলোচনা সমালোচনা। সবশেষে আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলছেন যে যেসব চুক্তি হয়েছে এগুলো অর্থই হচ্ছে দেশকে
ভারতের কাছে নির্ভরশীল করে ফেলা? ভারতের সাথে চুক্তি হচ্ছে আওয়ামী লীগের এই যে মেয়াদ বৃদ্ধির নজরানা মাত্র। আচ্ছা, সে আমি বিরোধী দলের নেতার প্রতি শ্রদ্ধা রেখে বলি, সে খুব ভালো যোগ করেন, বিভিন্ন সময়ই করেন এবং সেগুলো বেশ ইন্টারেস্টিং হয়। আমি এই কথা বলার আগে শুধু আপার এর আগের যে প্রসঙ্গ গিয়েছে, আমি প্রসঙ্গে যাব না, কিন্তু একটু জবাব দিতে সে চাচ্ছি। তো একটু কথা বলে গেছেন, শুধু একটা লাইনে একটু সাপ্লিমেন্ট করি। বদির বদলে যদি বদির বউ অযোগ্য হয়ে থাকে, সে তো মহিলা বললেন, জাহাঙ্গীরের বদলে যদি জাহাঙ্গীরের মা হয়ে থাকেন, বলতে পারেন যে সেটা অযোগ্য। এরকমের আপনারা যদি এই কথাটা বলে, তাহলে জিয়র রহমানের পরিবর্তে তার ওয়াইফ খালেদা জিয়াও প্রচণ্ড অযোগ্য ছিল। সেইটা এখানে আসাটা সেটা তাহলে সঠিক ছিল না, ওই কথাটা যদি তার কথা সঠিক থাকে। আচ্ছা, জি, এরপরে প্রসঙ্গে ছিলাম। এরপরে বাংলাদেশ ভারত দেখুন, এখানে মাননীয় প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলন করে প্রত্যেকটা জিনিসের পুঙ্খানুপুঙ্খ রূপে ব্যাখ্যা দিয়েছেন। সেখানে যা প্রশ্ন হয়েছে, প্রশ্নের উত্তর হয়েছে। মূল কথা হলো যে ফখরুল সাহেব এখন পর্যন্ত ওখানে যে সমঝোতা বা যে চুক্তিগুলো হয়েছেন এগুলো উনি দেখেছেন কিনা, বা দেখে থাকলে কোন প্রোটোকলে কোন জায়গা থেকে দেখেছেন। কোনো দলিল নাই, কিছু নাই, শুধুমাত্র বলে দিচ্ছেন যে ট্রেন যাবে এখান থেকে। মোটা দাগে যে দুটো, একটি হচ্ছে তিস্তার পানি, একটি হচ্ছে তো বাংলাদেশের বুক দিয়ে রেল। তো সেইটা বাংলাদেশের বুক দিয়ে রেল যাবে। আচ্ছা, ভালো কথা। এই রেল মনে করেন ভারত থেকে এসে ভারতের অন্য জায়গায় যাবে, এবং সেখান থেকে যখন এই রেলটা আবার ভারতে ফেরত যাবে, তখন কি সেটা খালি যাবে? সেখানেও তো আমাদেরও তো যোগাযোগের জন্য সেটা উপকারিতা আসবে। ভারতকে যদি আমরা এই জায়গাটা দেই, আমরা নেপাল ভুটানে যাব না, সেটা যাওয়ার জন্য কি ভারতের উপর দিয়ে যেতে হবে না? ভৌগোলিক তো একটা বিষয় আছে সেখানে। এখানে বাংলাদেশে যদি কেউ কোনো কিছু আদায় করে থাকে, বাংলাদেশের অর্জনগুলো যদি এসে থাকে, সেটা বঙ্গবন্ধু কন্যার হাত ধরে তার নেতৃত্বে, তার জোরালো পার্সোনালিটির কারণে সেগুলো এসছে। সেইখানে এই রকমের অবান্তর খালি আকাশ থেকে এনে একটা কথা ছুড়ে দিলাম, মানে এটা সবসময় একটা হাস্যকর অবস্থা তৈরি হয়। বারবার শুনতে হয় খালি দিয়ে এলাম। হ্যাঁ, আমরা খালি দিয়েই গেছি, তারপরে কি হলো? বাংলাদেশের মধ্যে কি কি দিলাম আমরা, কি চলে গেল ওখান থেকে? আমরা কিভাবে একটা আঞ্চলিক যে সম্পর্ক তৈরি করে জিও পলিটিক্সের ভিতরে যেভাবে একটা সাস্টেইনেবল পলিটিক্যাল সিচুয়েশন এখানে রেখে আমাদের উন্নয়ন কর্মকাণ্ডগুলো চালিয়ে যাওয়া হচ্ছে, জঙ্গিবাদ থেকে শুরু করে মাদক সব কিছু আমরা যে নিয়ন্ত্রণের ভিতরে রেখেছি, সেটার জন্য আমাদের বন্ধু রাষ্ট্র ভারতের সহযোগিতার প্রয়োজন আছে না? কারণ আমাদের দেশের তো যতটুক সীমানা আছে সবই তাদের সাথে, এরপরে আছে তো বঙ্গোপসাগর নদী। তো সেখানে তাদের সাথে আমাদের সম্পর্ককে, এখন একজনের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সেটা ৭১-এও তো তারা আমাদেরকে, যদি এই যে বাংলাদেশ আজকে স্বাধীন আমরা যেটা বলি, তাদের সহযোগিতা ছাড়া স্বাধীনতা এত দ্রুত হয়তো আসতোই না। এখন কথা হলো যে মানে বিরোধিতার জন্য বিরোধিতা করা, আর ওই যে হিসাব মিলে না, যখন হিসাব মিলে না, এই দেখুন আমরা যখন ইলেকশনের পরে একেবারে ভারতীয় পণ্য এগুলো বর্জন করব, এই রকমের ভারত বিরোধী সমস্ত প্রোপাগান্ডা, রাস্তাঘাটে কিছু জিনিসপত্র ফেলে সেগুলো পাড়া দেয়া, আগুন লাগানো, এইসব। আবার তাদের ভিতরেই কিন্তু একটা কমিটি গঠন করা হয়েছে যে ভারতের সাথে সুসম্পর্ক রেখে সামনের দিনে কিভাবে আমরা একটা পলিসি রাজনীতিটা করতে পারি তাদের। আবার তারা মনে করে যে আওয়ামী লীগ তথাকথিত, তারা যেটা বলে যে আওয়ামী লীগ কৃপার ভিতরে আছে। আওয়ামী লীগ কৃপার, বঙ্গবন্ধু কন্যা কৃপার ভিতরে নাই। কারণ এটা ইনহেরিট করে যে শেখ মুজিবুর আমাদের জাতির পিতার নেতৃত্ব, সেই শুরু থেকে যখন সে কলকাতা থেকে যে আন্দোলন শুরু হয়েছিল, আমরা তো একটা ধর্মভিত্তিক যে মানে দেশটা ভাগ হলো ভারত, সেখানেও তো আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ইনপুট ছিল। তারপরে যখন দেখা গেল যে না, ওইখানে প্রতারিত হচ্ছে, তখন আমরা বাংলাদেশকে স্বাধীন করার চেষ্টা করছি। সেই স্বাধীনতা যুদ্ধে এবং স্বাধীনতায় ইন্ডিয়ার প্রত্যক্ষ সাপোর্ট ছিল আমাদের উপরে। সেই স্বাধীন দেশে বসে সেই বন্ধু রাষ্ট্রের সাথে আমরা সম্পর্ক মেনটেন করব না, আমরা সম্পর্ক মেনটেন করব যারা আমাদেরকে অত্যাচার করছে, শোষণ করছে, এখনও করতে চায়, এখনও অস্থিতিশীল করতে চায়, আমরা তাদের সাথে রিলেশনশিপ রাখবো। এইটা তো আসলে মানে শুধুমাত্র বিরোধিতা করার জন্য, ঝগড়া করার জন্য বলা যেতে পারে। এই জায়গাটি একটু জেনে আসি। নির্বাচন মনে যে চুক্তি সমঝোতার পার্থক্য বোঝেন না আপনারা, ভারতের এই বিষয় আছে, এবং এই সম্পর্কের মধ্যে উস্কানি, অপপ্রচারের অভিযোগ মন্ত্রীদের। দেখেন, আমরা কিন্তু বলি নাই কথাগুলো, তাদের কথায় যদি আমরা ভেঙে চুরে আলাদা করি তাহলে আমরা অনেক কিছু পাবো। আপনার শেখ হাসিনা উনি এর আগে সরকারে উনি যে কি বলছিলেন যে ভারতকে যা দিয়েছি তা জীবন মনে রাখবে। কখনো কিন্তু বলেন নাই ভারত থেকে যা পেয়েছি। হ্যাঁ, আপনার ওবায়দুল কাদের কি বলছেন? বলছেন যে ভারত আছে আমরা আছি, ভারত নাই আমরা নাই। এই যে প্রমাণ,
ভোটের দিন শেখ হাসিনা কি বলছে, ভোট দিয়েই বলছে ভারতকে ধন্যবাদ। ভোট দিয়ে মানুষ জনগণকে ধন্যবাদ দেয়, জনগণকে ভোট দেওয়ার জন্য উৎসাহিত করে, তা না করে সে ভারতের প্রতি কৃতজ্ঞ। তো এই যে ভারতের প্রতি কৃতজ্ঞ, সেই যে ভারত যে তাদেরকে এজেন্সিশিপ দিল, আরেকবার ঋণও করলো, সেই ঋণর জন্য তারা লেন্দুব দর্জি হয়ে গেল, সিকিম বানিয়ে দিল বাংলাদেশটাকে। আমি যদি আপনাকে নর্মালি বলি, মানে নর্মালি যে হিসাবটা, আমাদের 23টা স্থলবন্দর আছে ভারতের সাথে, স্থলপথে আমাদের মাল আনা নেওয়া হয়, আরও 2টা হচ্ছে, 25টা। তাহলে এই 25টাই কিন্তু ফুলফিল হয় না। আমাদের ট্রেনগুলো, ট্রেন দিয়ে কখনো, ট্রেনের যাত্রী নিয়ে কখনোই কোনো লাভজনক হয় না। ঠিক আছে, একটা দেশে, এটা ব্রিটিশ থেকে চলছে, আরও 2-4টা এক্সটেনশন করলো, আমরা কিছু বলি নাই। কিন্তু এখন যে ট্রেনগুলো, এই যে উনি যে বলল মাল নিয়ে আসবে না, ট্রেন কি খালি যাবে? উনি অনেকটা না জেনে ওই হাজয় যুক্ত হয়েছে মতো উনি হাজয় যুক্তের কথা বলল। আপনার এই ট্রেনগুলো কিন্তু ওই যাত্রী নেওয়ার ট্রেন না, এটা হলো করিডোর, এটা ট্রানজিট না। আপনার এই 14টা ট্রেন আসবে বিভিন্নভাবে, তাদের 7টা সেভেন সিস্টারের কাছে মাল পরিবহন নেবে। ওদের এক স্টেটে একটা জিনিস ভালো হয় তো আরেক স্টেটে আরেকটা হয়, যেটা এই স্টেটে ভালো হয় এটা নিয়ে যাবে, আবার ওই স্টেটে যেটা ভালো হয় ওটা নিয়ে, মানে যেখানে 1,500 কিলোমিটার দূর দিয়ে আসতে হয় সেখানে 200 কিলোমিটার দিয়ে চলে গেল। শেষে ভারতের উদ্ধার হচ্ছে, আমাদের এটা করিডোর অনলি ভারতের, শুধু স্বার্থই না, আমাদের অনেক ক্ষতি হয়ে যেতে পারে। এই কারণে বলছি, আজকে ভারত আর চীনের সঙ্গে কিন্তু সম্পর্ক ভালো না, বাংলাদেশ কিন্তু 2 নৌকায় পা দেওয়া। কিন্তু বাংলাদেশের সাথে 2 দেশের সাথে সম্পর্ক ভালো। আগামীতে যখন এখন এমন হবে, আমি এটাই বলছি, 2 নৌকায় পা দেওয়া। আগামীতে যদি ভারতের সঙ্গে চীনের আরো খারাপ সম্পর্ক হয়, ভারত কিন্তু এই ট্রেনগুলো, এইটা কিন্তু বাংলাদেশের উপর দিয়ে ব্যবহার করবে, আমার উপর দিয়ে যখন ব্যবহার করবে, চীনও একদিক থেকে আমার কাছে, মায়ানমার দিয়ে, ভারত আমার তো 4 পাশেই আমার, 3.5 পাশে আমার। তো যখন আমার এইটার ভিতর দিয়ে আপনার ট্রেনের ভিতরে তাদের প্রয়োজনে, এমন তো ক্লজ নাই যে তাদের প্রয়োজনে তারা তাদের সৈনিক নিতে পারবে না, তাদের পুলিশ নিতে পারবে না, তারা যা কিছু নিল। এটা নিয়ে যদি যখন একটা ঘটনা ঘটবে স্থানের জায়গায়, আপনাকে যখন টার্গেট করবে, হিরোশিমা নাগাসাকিরে কেন বোমা মারছে, ওরা তো যারা মারা গেছে ওরা তো কিছু করে নাই, ওরা তো দায়ী না, দায়ীটা কিন্তু অন্য খান দিয়ে। ঠিক আমরা যে এটা বলির পাঠা হব না, এটা কে বলতে পারে? নাম্বার 1। নাম্বার 2 হলো আপনার বাংলাদেশের মানুষ তো এমন, একটা ট্রেন যাচ্ছে দেখবেন রাস্তায় 5টা ছেলে কিন্তু এমনি একটা ট্রেনের মধ্যে ঢিল মারে, বা একটা বাসে ঢিল মারে, একটা গাড়িতে ঢিল মারে। একটা ঢিল মারলো, ভারত ওইটার মানে কজ দেখায় বললো যে আমি তোমার এখানে সৈন্য নামায় দিলাম, কারণ আমার ট্রেনটা নিরাপদ না। আপনি কিছু বলতে পারবেন? এখনো কিন্তু তাদের অনেক দেশে সৈন্য আছে, মালদ্বীপে আছে, সিকিম তো নিয়েই গেছে, হায়দ্রাবাদ তো এইভাবে নিয়েই গেছে, আপনার নেপালে আছে, অনেক দেশেই আছে তাদের। মালদ্বীপ কিন্তু বারবার বলে আমার সৈন্য প্রত্যাহার করো, শ্রীলঙ্কায় আছে। তো বাংলাদেশে এটা করলে আমাদের কিছুই করার নাই, কারণ তারা 3 দেশে, আমরা তাদের একটা স্টেটের সমান আমাদের আয়তন। এই জায়গাটিতে কিন্তু আওয়ামী লীগ বারবার বলছে যে চুক্তি আর সমঝোতার পার্থক্য আসলে আগে বিএনপির জন্য বলছে। আপনি ক্লিয়ার করেন না কেন? এটা নিয়ম কি? আপনার চুক্তি আর সমঝোতা কে এটা বুঝাবে? এটা তো সরকার বুঝাবে। সরকার জনগণকে চোখে ঠুলি দিয়ে আপনার তো এটা করতে পারেন না। এটা তো এমন কিছু না যে আপনার অনেক বড় জনগণ জানতে পারবে না। এটা আমার বুকের উপর দিয়ে ট্রেন যাবে। আমার যখন শেখ হাসিনা এই সমঝোতা স্মারক বা আপনি চুক্তি, এটাই আমি বলি না কেন, যখন উনি করতে গেলেন তখনও কিন্তু আমার লালমনিরহাট সীমান্তে কিন্তু মানুষ মারলো। তো তারা 10 বছরে যদি 300 লোক মেরে থাকে, আমার সন্তান 300টা ছেলে, আমার সন্তান মারা গেল, আমিই বললাম যে আমারই দোষ ছিল। এখনই কিন্তু আমি এটা বলি, 2 দিন পরে আমার কি অবস্থা হবে? আপনি এইটুক টাইম আপনি আমাকে ভয় দেখানোর জন্যই তো এটা করেন। ভারতের সঙ্গে প্রায় 17টা দেশের পৃথিবীতে তাদের বর্ডার আছে, আপনি খোঁজ নিয়ে দেখেন আর কোনো বর্ডারে কোনো কিলিং হয় কিনা। খুদ পাকিস্তানে আপনি দেখেন, তাদের সঙ্গে তো তাদের অনেক দ্বন্দ্ব। পাকিস্তানের জন্যই তো তারা বাংলাদেশকে হেল্প করার নাম বলে শোষণ করতে আসছিল, পাকিস্তানকে ডিভাইডেড করবে, সেটা করছে তারা। আমরা তো অস্বীকার করি না, কিন্তু আমাদের সঙ্গে যে কাজটা করছে, আপনি দেখেন আইলায় যখন হয়, আইলা অনেক আগে হয়েছে, আইলার সময় এই ভারত বলছিল আমাদের দুঃসময়ে যে 5 লাখ টন চাল দিবে, 5টা চাল দিছে কিনা আপনি যা খোঁজ নিয়ে দেখেন।
তো ভারত আমাদের কখন কোন কাজেরটা আসছে জি। যে কাজটা একমাত্র অন্যায়ভাবে একটা সরকারকে টিকিয়ে রাখা ছাড়া? জি এস এম শাহজাদা, এই যে কখন কোন আচ্ছা। কাজটা করেছে একমাত্র অন্যায়ভাবে সরকারকে ক্ষমতা আচ্ছা, টিকিয়ে রাখা এখন ছাড়া। একটা জিনিস- সাথে একটু যুক্ত করে যে ভূ রাজনীতিতে বলির পাঠা হওয়ার একটা শঙ্কা, আর সরকারেরই দায়িত্ব কি চুক্তি হলো কি না হলো হ্যাঁ, পরিষ্কার করা, পরিষ্কার তিনটি করা। বিষয়। তো এখন যখন এটা পূর্ণাঙ্গ রূপ আসবে সরকার সেটা পরিষ্কার করবে। খালি আমি একটা জিনিস বলি যে যে কোনো রকমের উন্নয়নের প্রধান শর্ত হলো কানেক্টিভিটি, সেটা ডোমেস্টিক হোক আর ইন্টারন্যাশনাল হোক। এমনও তো প্ল্যান আছে যে একদম চায়নার কুনমিং থেকে বার্মার উপর দিয়ে বাংলাদেশ হয়ে ভারত হয়ে তারপরে আরও পশ্চিমের দিকে যাবে, মানে ইন্টারন্যাশনাল গেটওয়ে হবে। এগুলো এই কানেক্টিভিটিটা তো এখন সময়ের দাবি ইন ফিউচারের কিন্তু যে জন্য। বাংলাদেশের নিরাপত্তা, না না, স্বাধীনতা, নিরাপত্তা আমি সার্বভৌমত্ব- কথা বলতেছি, সেগুলো সবগুলো শুধু বাংলাদেশের উপর দিয়ে যাবে তা তো না। শুধু এই যে মনে করেন মায়ানমারের উপর দিয়ে যাবে, তাদের মাথা ব্যথা নাই, কুনমিংয়ের উপর দিয়ে আসবে, সেটা তাদের মাথা ব্যথা নাই। শুধু বাংলাদেশই সবসময় কি মানে ঠকে আসছে নাকি সবসময়? আর বাংলাদেশের উপরে এত ইন্টারেস্ট কেন সারা পৃথিবীর? এই যে খালি বলছে যে বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে, তার মানে বাংলাদেশ তো এখন তাইলে অনেক উপরে লোভনীয় একটা দেশ। তা নইলে গেল এত কেন কথা হবে? সবার নজর কেন হ্যাঁ, আমাদের দিকে? কেন সবার নজর এত দূরে? আগে তো এত ছিল না। আমাদের ৭৫ থেকে যদি ৯০ সাল পর্যন্ত বলি তাহলে তো বাংলাদেশের উপরে এত নজর ছিল না ইন্টারন্যাশনালি। এখন কেন এত নজর? বিকজ উই আর রাইজিং, বিকজ উই হ্যাভ এ গ্রেট লিডার, উই হ্যাভ এ অ্যাট্রাকটিভ লিডারশিপ, যেটার কারণে বাংলাদেশ এখন অ্যাটেনশনের একটা কেন্দ্রবিন্দু। এই জন্য এখন একটা জিনিস দেখেন, যোগাযোগের জন্য আপনার যোগাযোগ থাকতে হবে উন্নয়নের জন্য, নাম্বার 1। এরপরে আপা যেটা বললেন যে ভারত থেকে ওইখানে যাবে পণ্য, আবার তাদের পণ্য ওখান থেকে যাবে। দেখুন ওইটার ভিতরে যে কি ট্রান্সপোর্টেশন হয়, এটা ডেফিনেটলি একটা দেশকে কিন্তু ডিক্লেয়ার করে তারপরে এই ট্রান্সপোর্টেশনটা যাইতে হবে। এখানে তো অফিসিয়ালি পেপারস প্রডিউস হবে যে এর ভিতর দিয়ে এই যাচ্ছে এই এবং জায়গাটাই এই তো যাবে। বিএনপি বলছে কি হচ্ছে কি হবে, সরকার হ্যাঁ, তো না, স্পষ্ট করছে না। প্রথমত হলো স্পষ্ট করার সময় করবে, কিন্তু কোশ্চেন হলো এটা কোনোদিনই হয় না যে এক দেশের উপর দিয়ে আরেক দেশে কি যায় সেটার পেপার থাকে তা নিয়ে না। কোনো আলোচনা ওর হবে না। ভিতরে কি ইনগ্রিডিয়েন্টস থাকবে, কি পণ্য থাকবে, সবকিছু সেখানে ডিক্লারেশন থাকে। কিন্তু তাদের সময় কিন্তু উইদাউট ডিক্লেয়ার 12 ট্রাক অস্ত্র কিন্তু আসছিল, এই ভিতর দিয়েই কিন্তু গেছিল, তারা তখন ক্ষমতায়। এখন কথা হলো যে আমরা জিনিসটা করতেছি অফিসিয়ালি, যেখানে সব কিছু ডিক্লারেশন থাকবে, যেখানে বাংলাদেশ ফিনান্সিয়ালি বেনিফিটেড হবে। আমরাও আবার ভারতের উপর থেকে রেল লাইন নিয়ে আবার অন্য অন্য দেশগুলোর ভিতরে নেপাল, ভুটান, ওই সমস্ত জায়গায় যাব, সেটাও তো তারা বাইলেটারালি আমাদেরকে দিচ্ছে। বাট আমরা যা করছি ডিক্লেয়ার করে, ওপেন করে, তারা করছে কি সেটা ওই যে 12 ট্রাক অস্ত্র, সেই জিনিসটাও তো কোথায় যাচ্ছিল? বাংলাদেশের অভ্যন্তর, বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কারা এনেছিল, কোথায় যাচ্ছিল? এই দেশকে, এই আমাদের মানে যে স্থিতিশীল অবস্থা বিনষ্ট করতে কারা ছিল? এর পিছনে কারা আছে? নেতৃত্বে কারা ছিল? কোন সরকার ছিল? এখন ওইটা ভালো নাকি এইটা ডিক্লেয়ার করে, চুক্তি করে, সমঝোতা করে একটা কাজ করবে যেটা দিয়ে আমিও উপকৃত হব? কোনটা ভালো? আর আমরা এটা করব আর তারা ওইটা করবে। তারা আনবে অস্ত্র আর আমরা এখান থেকে আমরা বাইলেটারাল রিলেশনের মাধ্যমে আমরা বেনিফিটেড হব। ডিফারেন্স তো এই, ওনাকে আমার নেত্রীকে 21 বার হত্যা করতে চাইছেন আপনারা, 21 বার হত্যা করতে চাইছেন, উনি 21টা বাজেট প্রণয়ন করেছেন। ওনারা 500টা জায়গায় ওনাদের মদদে বোমা বিস্ফোরণ হয়েছে, 500টা মডেল মসজিদ করেছেন। ডিফারেন্সটা বুঝেন আপনি? যে এই হলো যে ডিফারেন্স, এই হলো নেতৃত্ব, এই হলো ক্যাপাসিটি। কিন্তু কথা হলো যে সহ্য হয় না, সহ্য না হলে গাত্রদাহ হবে, মানে যাচ্ছে তাই বলবে, জোক বলবে, এই তো নানান রকমের উদ্ভ্রান্ত কথা। একটু জঙ্গিবাদের উত্থানের দিকে আমিও আমি যেটা, যদি ক্যাপাসিটি দিয়ে শুরু করি, ক্যাপাসিটি এত আছে, ব্যাংকে টাকা নাই। ক্যাপাসিটি এত আছে, জনগণের মানে আপনার রিজার্ভ একদম শেষের দিকে। ক্যাপাসিটি এত আছে, 1 কেজি চালের দাম 80 টাকা, 60 টাকা, 70 টাকা, 100 টাকা। ক্যাপাসিটি এত আছে যে এই পেঁয়াজের মৌসুমে পেঁয়াজের দাম 110 টাকা। ক্যাপাসিটি এত আছে যে আপনার কোনো সবজি, আলু বলে যে ভাতের উপর চাপ কপান, বেশি করে আলু খান, সেই আলুর দাম 70 টাকা। এই যে ক্যাপাসিটি, এই ক্যাপাসিটির জন্য কি বাংলাদেশ এত কষ্ট করে স্বাধীনতা এনেছিল? এই ক্যাপাসিটির জন্য। যেই জায়গাটিতে আপনি- সাজাদা বলছিলাম যে জঙ্গিবাদের উত্থান, আমরা তো যখন আলোচনা করছি জঙ্গিবাদের উত্থানটা- পলি আর্টিজানের 8 বছর শোনেন, আমরা করলাম, এই যে জঙ্গিবাদের 10 ট্রাক উত্থানটা অস্ত্র শোনেন। কোনটা ভালো আসলে? আমি এটা বলবো, জি, এই জায়গাটিতে 10 ট্রাক তো বাচ্চা কাচ্চা দিছে, এখন 12 ট্রাক হয়ে গেছে ওনার কাছে। 10 ট্রাক ছিল, এখন নাতি টাতি হয়ে গেছে, 12 ট্রাক হয়ে গেছে। এখন কানেক্টিভিটির কথা উনি বলছে, কাঁটাতারে কি কোনো কানেক্টিভিটি হয়?
কাঁটাতারটা কে দিয়েছে? পৃথিবীতে দুইটা দেশে কাঁটাতার আছে, একটা আমেরিকা আপনার মেক্সিকোর সঙ্গে দিয়েছে, একটা তারও অনেক আগে থেকে বাংলাদেশের সাথে ইন্ডিয়া কাঁটাতার দিয়েছে, এবং কাঁটাতারে মেরে ঝুলিয়ে রাখার জন্যই তো দিয়েছে সমস্ত বাংলাদেশের চারপাশে। তার সাথে আমার কানেক্টিভিটি থাকতে হবে। আপনার 10টা কষ্ট, বাংলাদেশ হাজার বছরের বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশ কিন্তু বদ্বীপ অনেক পুরানো। বাংলাদেশ এইখানে এই ভৌগোলিক অবস্থানটা এমন যে এটা গরিবের সুন্দরী কন্যা বা গরিবের সুন্দরী বইয়ের মতো, এটাই যে বললো না, এটা সত্যি কথা। তো সেই বাংলাদেশে সবসময় সোনা এবং অস্ত্র এটা ট্রানজিট হিসেবে যায়। এই যে কয়দিন পরে পরে ওনারা কেজিতে কেজিতে মনে মনে সোনা ধরে আর নিজেরা যে ব্যবহার করে, নিজেরা যে ভাগাবাটোয়ারা করে নিয়ে বিদেশ আবার পাঠায়, এই সোনা এবং অস্ত্র এখন বোঝা যায় না, তখন বোঝা গেছে এই যে মায়ানমারে এত কিছু হচ্ছে, এগুলা কে দিয়েছে, কে দেয়? তো এই অস্ত্রগুলো ভারতের এক জায়গা থেকে অস্ত্রের মধ্যে কিন্তু বাংলাদেশ লেখা ছিল না, ওই শাসনামলে অস্ত্রের মধ্যে জঙ্গিবাদের লেখা ছিল ভয়াবহ made in উত্থানের একটা কি? অভিযোগ কিন্তু আছে, এবং মোটা দাগে আমরা ওইটা বিএনপির সময় বিএনপি ধরেছে, আওয়ামী লীগ এসে ধরে দেয় না, এটা আপনাকে স্বীকার করতে হবে। তো বিএনপির সময় বিএনপি ধরেছে, আওয়ামী লীগের সময় তো কিছুই ধরা পড়ে না। এত ওই যে বেনজির টেনজিরের জায়গা তাই কি আওয়ামী লীগ তো বলছে আওয়ামী লীগ সুসম্পর্কই রাখছে। বিএনপির সময় তো একটা বেনজিরের জন্ম হয় নাই, একটা বেনজিরও বাংলাদেশে কোনো আমলা এত পয়সাওয়ালা হয় নাই, কারণ এত অন্যায়ভাবে তো তারা ভোট করে দেয় নাই। তো বাংলাদেশে তাদের এখান দিয়ে এত বড় ফুটা করছে যে বাংলাদেশের মধ্যে দিয়ে আরো 10টা বাংলাদেশ ঢুকে যায় বা বের হয়ে যায়। তো তারা এই কাজগুলো করছে। সো এই জায়গা থেকে আমরা বলতে চাই যে এইটা তাদের লাভ, তাদের লস শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকা, আর কিচ্ছু না। আর বাকিটা লাভ হলো ওই যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, কিংবা ভারতকে বলে এসেছে যে কোনো মূল্যে আরেকবার কিন্তু ক্ষমতায় প্রতিবেশীর সাথে সুসম্পর্ক দরকার, এটাও তো ঠিক। এটা হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কথা, যে বিদেশে আমাদের বন্ধু আছে, প্রভু নাই। তারা তো প্রভু মানছে, তারা তো এই যে প্রধানমন্ত্রী 2বার গেল, এর মধ্যে আপনি দেখেন তাকে একটা প্রতিমন্ত্রীও তাকে উপমন্ত্রীও তাকে রিসিভ করতে যায় নাই। এটা কিন্তু আগে ছিল না। এই শেখ হাসিনা কিন্তু আগেও গেছে, এবং প্রায় সময় তাকে মুখ্যমন্ত্রী বলে, তাকে যখন যে সম্বোধন করে যে কোনো মিটিংয়ে তাদের দেশে, নইলে 10 জন তাকে ইচ্ছা করে ভুল করে মুখ্যমন্ত্রী বলে। তার মানে তারা ওটা ধরেই নিচ্ছে যে বাংলাদেশ এখন তাদের আরেকটি বিষয়ে দুজনের মন্তব্য শুনে অনুষ্ঠান শেষ করবো। এস এম শাহজাদা, আমরা জানি যে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি 3 দিনের কর্মসূচি নিয়েছে, অর্থাৎ রাজপথে আছে এবং তারা সামনে এই আন্দোলন আরো বেগবান করার কথা বলছে। আর আপনাদের অর্থাৎ আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে আবারও এই ইস্যুতে রাজনৈতিক স্থিতিশীলতা বিনষ্টের একটা পায়তারা সামনের রাজনীতিকে, তাহলে আবার নতুন করে কোনো সংঘাত, সংঘর্ষ, সংকার জায়গাটা থাকে কিনা? এস এম শাহজাদা, আমার কাছে মনে হয় না যে কোনো সংঘাতের আশঙ্কা আছে। তবে একটা বিষয়, যেহেতু তাদের ভিতরে সন্ত্রাস, নৈরাজ্য এবং জঙ্গিবাদের বীজ আছে, তো সেই ক্ষেত্রে সেই ধরনের কিছু চোরাগোপ্তা কাজ তারা করতে পারে। 28 তারিখেও যেভাবে করেছে সেরকমের কিছু থাকতে পারে, বাট অ্যাজ এ দল বিএনপির এখন সেই ক্যাপাসিটি নাই যে তারা আসলে রাজপথে আন্দোলন করে কোনো কিছু আদায় করবে, সেই অবস্থাটা নাই। জনবিচ্ছিন্ন একটি দল। এখন আমার কাছে মনে হচ্ছে যে বিএনপি সামহাউ হয়তো টিকেই আছে, যে এটা বিএনপি থাকলে আওয়ামী লীগের জন্যও ভালো, মানে ইন আদার সেন্স এরকমের একটা ব্যাপার। আদারওয়াইজ আপনি ওই যে তার একটা কথা বললেন যে তারা জঙ্গিবাদ ধরছে এবং জঙ্গি তাদের এগুলো ছিল না। তাদের নেতৃত্ব বলছে যে বাংলা ভাই এবং জেএমবি এটা মিডিয়ার সৃষ্টি, সংসদেও বলেছিলেন আপনাদের যদি খেয়াল থাকে, এরকম নামে বাংলা ভাই এবং জেএমবি নামে কিছু নাই, তাদের প্রাইম মিনিস্টার সংসদে বলেছিল। এখন এখানে আপনি বলেছেন যে প্রাইস ইনফ্লেশন, আমাদের ইনকাম ইনফ্লেশন কথা বলা একেবারে আসলে সময় নিয়ে একটু শুনে যে সামনের আন্দোলন রেজিস্ট্রেশনটা করেছে সেটা 2000 সালে। 2000 সালে কে ক্ষমতায় ছিল? আওয়ামী লীগ। বাংলা ভাইয়ের যে আব্দুর রহমান, সে হলো উনাদের মসজিদ সহদর বোনের হাজবেন্ড, যেটা যার বাড়ি জামালপুরে, আমার বাড়ি বেগম যে মুক্তির আন্দোলন। আর জনবিচ্ছিন্ন বিএনপি বলছে উনি, বিএনপি জনবিচ্ছিন্ন যদি দলই হয় তাহলে তো আর কোনো কথা নাই, তাহলে এত ভয় কেন তাদের? 28 অক্টোবরে কে কিভাবে অন্যায় কি কাজ করেছে, কোনখানে
প্রধান বিচারপতির বাসার সামনে ওবায়দুল কাদের কিন্তু স্পষ্ট বলেছে যে আবারও ইয়ে করলে খেলা হবে এবার। এই তো ওবায়দুল কাদের যেভাবে বলেছিল না 28 অক্টোবরের আগেও কিন্তু এই কথাটা বলেছিল যে হেফাজতের চেয়েও করুণ কাহিনী হবে, তার মানে জঙ্গিবাদকে, তাদের কিন্তু কোনো জঙ্গি নাই, জঙ্গি তাদের প্রয়োজনে আসে, জন্ম হয়, তাদের প্রয়োজনে জঙ্গি আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য, আব্দুর রহমানদের মতো। জি, আপনাদের দুজনকে আজকে স্টুডিওতে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। দর্শক, নিউজ এন্ড ভিউজ পর্যন্তই, আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।